স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আপা, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক হাসনাত আলী স্যারের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে সম্পর্কের মাত্রা নির্ধারণ করাটা জরুরি। আমরা সম্পর্কের মাত্রা নির্ধারণ করতে পারছি না, এই কারণে সমস্যাগুলো হচ্ছে, নাকি যে আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি, পুরুষ শাসিত সমাজের যে দৃষ্টিভঙ্গি আপনি যেটা বলছিলেন, তার কারণে এই সমস্যাগুলো হচ্ছে? আপনি কি মনে করেন? এটাই ঠিক, আপনি যেটা বলছেন সেটাই ঠিক। এই কারণে যে ব্যাপকভাবে নারীকে অধস্তন হিসাবে ভাবা হচ্ছে এবং মতাদর্শিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এবং এভাবেই ছোটকাল থেকে সে জেনে জেনে বড় হচ্ছে, ছেলেটি এবং মেয়েটি দুটি, এবং সমাজ কাঠামোর মধ্যে নানাভাবে সেগুলো প্রয়োগ হচ্ছে। এখানে যদি আমরা পার্থক্য করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেবতার ন্যায় কেন হলেন না, সেটা বলা মুশকিল। কারণটা হচ্ছে যে এই সমাজ ব্যবস্থার মধ্যে এই শিক্ষাটাই তারা লাভ করছেন এবং একটা দৃষ্টিভঙ্গি লালন করছেন এবং প্রয়োগ করছেন। কিন্তু আমরা এমনও দেখতে পারি যে অনেক শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ তারা তো নারীদের প্রতি সহিংস আচরণ করছেন না, কিন্তু আবার অনেক ভালো পজিশনে আছেন, এমন কেউ করছেন। এটার সঙ্গে একটু ক্ষমতারও সম্পর্ক আছে। আমি এই প্রশ্নটাই স্যারের কাছে আর আধা মিনিট নিতে পারি। সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করলাম জাহাঙ্গীরনগরে যে শিক্ষকদের যে সার্ভিস রুল আছে, সেখানে কিন্তু তাকে যে বিচার করবে যৌন হয়রানি নামে কোনো অপরাধ সেখানে লেখা নাই বলেও জাহাঙ্গীরনগর বিচার করতে পারে নাই। তাকে বিচার করতে পারে অসদাচরণ করলে বা অযোগ্য হলে কিংবা অনৈতিক স্খলনের জন্য। কাজে যখন যৌন হয়রানির অপরাধে একজন অভিযুক্ত হলেন জাহাঙ্গীরনগরে, তখন তাকে অসদাচরণের জন্য নিন্দা করে বিচার করে ছেড়ে দেওয়া আসলে আইনেই আছে। কাজে আমাদের ওই আইনটিও পরিবর্তন করা এবং আলাদা ক্লজ দিতে হবে যে শিক্ষক আইনের প্রসঙ্গে আমি আসবো। স্যারের কাছে আমার প্রশ্ন যে স্যার, ক্ষমতার অপব্যবহার শিক্ষকরা করছেন কিনা, এই ধরনের অভিযোগ কিন্তু শুনছি আমরা। আপনার কি মনে হয়? মানে ক্ষমতার অপব্যবহার, এই ধরনের ঘটনা যেগুলো ঘটছে সেগুলো কিন্তু এক ধরনের ক্ষমতার একটা ইমব্যালেন্স সিচুয়েশন আছে বলে কিন্তু ঘটে, যে শিক্ষকটি হয়তো মানে ক্ষমতাবান ক্ষেত্রে, আর শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তিনি হয়তো মানে সেই রকম পজিশনে নেই, ফলে এক ধরনের এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো ওই যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং নারীকে মানে মানুষ হিসেবে না দেখে মানে একটি বিশেষ ভাবনায় ভেবে নেওয়ার যে ব্যাপারটা, এবং এটা সামাজিক একটা ভাবনারই কিন্তু প্রতিফলন এবং যুগ যুগ ধরে ভেবে আসারই একটা প্রতিফলন। ফলে এই ঘটনাগুলো এরকম করে ঘটছে, তার মানে এই নয় যে মানে একজনের ক্ষেত্রে বছরে বা 6 মাসে একটা ঘটনা ঘটছে, তার মানে এই নয় যে সবটাই নষ্ট হয়ে গেছে। মানে আমরা তা অবশ্যই না, আমরা আসলে যেগুলো নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ বা যে বিষয়গুলো স্বাভাবিক সম্পর্কের মধ্য দিয়ে পাঠদান শিক্ষা গ্রহণ চলছে। এখন এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোকে আমরা অত্যন্ত নিন্দা জানাই এবং এটার যথাবিহিত শাস্তি এবং যেমন স্পেসিফিক শাস্তি দরকার, তেমনি একটা সামগ্রিক পরিবর্তনও দরকার। এই পরিবর্তনটা কিন্তু চট করে হবে না, এটা সামাজিক সচেতনতার ব্যাপার আছে। এবং যে নারী শিক্ষার্থী তিনি যে মানে অভিযোগগুলো আনতে পারছেন, সেটা কিন্তু আমরা সাধুবাদ জানাতে চাই, যে আগে অনেকেই মুখ বুজে সহ্য চিন্তা করতেন যে আসলে সামনে আনবেন কিনা। শহীদ ভাই, আমরা মানে ঢাকায় বা শহর এলাকাগুলোতে দেখি যে এখন কিছুটা অভিযোগ তুলছে, প্রকাশ করছে মানুষ, ছাত্রীরা, কিন্তু মফস্বলগুলোতে কিন্তু তারা আসলে অনেকেই প্রকাশ করে না এই ধরনের বিষয়গুলো। সেখানকার পরিস্থিতি আসলে কিভাবে পরিবর্তন করা সম্ভব, আপনার কি মনে হয়? সেটা হলো এক বাক্যে যেটা প্রথমে আমি বলতে চেষ্টা করছিলাম, যে পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থা এবং মানসিকতা যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে এটা কিছুই হবে না। যেটা আগেরবার বলার চেষ্টা করছিলাম, একটু বলে নিতে হচ্ছে, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকেও যখন আমরা এ ধরনের আচরণ লক্ষ্য করি, এটার অর্থটা কি? অর্থটা হলো যে শিক্ষা আমরা অর্জন করেছি, মানে যারা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত তারাও এই শিক্ষা থেকে পুরুষতান্ত্রিক মানসিকতার বাইরে আসতে পারে না। তার মানে আমার শিক্ষা ব্যবস্থা আমার পুরুষতান্ত্রিক মানসিকতা তৈরি করছে, বরং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমার রাস্তা করে দিচ্ছে না। সুতরাং আমার এই শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন দরকার, পাঠ্যক্রমের মধ্যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা দরকার। আমি জানি না কি বিষয় অন্তর্ভুক্ত হয়, কিন্তু এগুলোকে পাঠ্যসূচিতে আনা দরকার, যাতে মানসিকতাটা ওইখান থেকে তৈরি হয়ে যায়। আর হলো একটা ব্যাপক সামাজিক আন্দোলন যদি এগুলো গড়ে তোলা না যায়, তাহলে পরে ওই ঢাকার বাইরে যারা কম শিক্ষিত বা নানান ধরনের সামাজিক কারণে
তারা এগুলো প্রকাশ করতে পারবে না। শোয়েব ভাই, আপা বিশ্ববিদ্যালয় যেটা আগে প্রকাশ হতো বলছিলেন না, যে ইদানিং কিছু আপা প্রকাশ যেটা হচ্ছে এবং বলছিলেন যে অনেক ঘটনা আইনের এখনো একটা প্রকাশ কিন্তু পায়। ফাঁক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্যার বলছিলেন যে আইন দিয়ে এটা আসলে পরিবর্তন করা সম্ভব না। আপনিও কি তাই মনে করেন যে আইনের এখানে আসলে করার তেমন কিছুই নেই? সেটা না, আইনের করার তেমন কিছু না, আমি সেটা মনে করি না। আইনের করার অনেক কিছু আছে, তবে শুধু আইন করে এগুলোকে বন্ধ করা যাবে না। আইনের কিছু করার আছে, যেমন আমরা লক্ষ্য করলাম যে হাইকোর্ট থেকে যখন রায় হলো, একাধিক রায় হলো, একাধিক নির্দেশনা দেওয়া হলো যে এই ধরনের কমিটি গঠন করতে হবে। নির্দেশনা দিয়ে বলা হলো যে একটা আইন না হওয়া পর্যন্ত এই এই নির্দেশনা থাকবে এবং এইগুলো আইন হিসেবে কার্যকর হবে, এবং আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এখনো সেগুলোকে সত্যিকার অর্থে কার্যকর হতে দেখি না। আজকে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন যে সেখানে কমিটি হয়েছে, জাহাঙ্গীরনগরে কমিটি হয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোথাও কমিটি হয়েছে বলে আমার জানা নেই, এবং সকল কর্মক্ষেত্রে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটা করার কথা ছিল। অন্য কোনো কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠানে করা হয়েছে কিনা যায় না, আমি জানি না ইন্ডিপেন্ডেন্টও করা হয়েছে কিনা। হ্যাঁ, সুতরাং আইন আইন করলে যে সব হয়ে যাবে তা না। আইন তো একটা তাহলে আমাদের কাছে আছে, যতক্ষণ আইন না হবে ততক্ষণ হাইকোর্টের ওই রায়টাই আইন, এবং আমাদের সংবিধান বলে হাইকোর্ট বা আমাদের সুপ্রিম কোর্ট আইন প্রণয়নের অধিকার রাখে। আমার কাছে একটা আইন আছে, সেটা কার্যকর করা হচ্ছে না। এই আইন কার্যকর করা না করার এটা হলো ওই পুরুষতান্ত্রিক মানসিকতা, কারণ আইন যারা কার্যকর করবেন তারাও এই পুরুষতান্ত্রিক মানসিকতায় অবশ্যই স্যার, আমি একটা পয়েন্ট এখানে পর্যন্ত আমি এখানে একটা পয়েন্ট যোগ করতে চাই, খুব ইন্টারেস্টিং, যে আমাদের গোড়ায় কিন্তু অনেক গলদ আছে। আমি একবার আমাদের স্কুলের পাঠ্যপুস্তক নিয়ে আমি একটা জেন্ডার সংবেদনশীলতা একটু পরীক্ষা করছিলাম। সেখানে দেখা গেছে ধরুন যে একটা মানে গণিতের জন্য চর্চা দেওয়া হচ্ছে, মানে একটা প্রবলেম দেওয়া হচ্ছে, এটা স্টুডেন্টরা সলভ করবে। তো পিতা তার সম্পত্তির এত অংশ ছেলেকে, এত অংশ মেয়েকে দিলেন, এবং এত অংশ কত অংশ বাকি থাকলো, এর ধরুন যে এরকম একটা অংশ, সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে সম্পত্তির মানে বেশিরভাগ অংশই ছেলে পেয়েছে। মানে মানে এইভাবে আসলে মানসিকতাগুলো স্থায়ী হয় মানে শিশু মনে। কিংবা ধরুন যে অনেকগুলো ছবি আছে, মানে ইন অ্যাকশন যে ছবিগুলো, সবই প্রায় ছেলেরা সেখানে মানে কাজ করছে। আচ্ছা স্যার, আমরা একটু রাজশাহী কিন্তু মেয়েদের দেখা যাচ্ছে যে শিক্ষা কার্যক্রমে আলোচনা ফিরবো। আমি একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্যারের কাছে আবারও একটু প্রশ্ন করতে চাই। স্যার, আপনি বলছিলেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী যে সেল সেটা আছে, সেই সেলটি হওয়ার পরে আপনার বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা কমেছে কিনা, এবং সেই সেলের উপরে বা তাতে যারা সেখানে যারা আছে তাদের উপর আস্থা রাখতে পারছে কিনা ছাত্রছাত্রীরা, সে বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। নিঃসন্দেহে এই কমিটি অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, এবং তারা কমিটি গঠন হওয়ার পরে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক এই কমিটি গঠিত হওয়ার পরে তারা যথেষ্ট দায়িত্বশীলতার সাথে এবং নিরপেক্ষভাবে কাজগুলো করছেন, এবং এর ফলাফল অত্যন্ত চমৎকার যে এই ধরনের অভিযোগের সংখ্যা কমে এসেছে। এবং ভিত্তিহীন অভিযোগ যে সমস্ত হতো বিভিন্ন কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার যেটা বললেন বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ম্যাডাম, উনি অত্যন্ত পরিচিত একজন মুখ এবং নারী নেতৃত্বের সামনের কাতারে উনি থাকেন। কিন্তু আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করে বলতে চাই যে আসলে পুরুষতান্ত্রিক সমাজ বলতে উনি যেটা বুঝাতে চেয়েছেন, আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণই ভিন্ন। এদেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী দীর্ঘদিন, বর্তমান বিরোধী দলীয় নেত্রী মহিলা, দীর্ঘদিন যিনি বিগত বিরোধী দলীয় নেত্রী তিনি মহিলা, স্পিকার মহিলা, অতি সম্প্রতি বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের ভাইস চ্যান্সেলর মহিলা, আমার ম্যাডাম যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহিলা। এতগুলা মহিলা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরেও, মহিলা এত থাকার পরও কি অবস্থার পরিবর্তন হচ্ছে? মানে আমরা প্রতিনিয়ত কিন্তু তাও এই ধরনের ঘটনার খবর আমরা শুনছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপা, আপনার সাথে আলোচনায় আসবো, আরেকটা বিরতি নিতে হবে, বিরতি নিয়ে ফিরে আসছি বাংলাদেশ এখনই।